সহজ রসায়নে আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে কিন্তু 50 মিনিটের সময় দেওয়া থাকে, ঠিক আছে। এবং সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন গল্প কবিতা পড়তে হবে সেগুলো দেখে নাও। দাঁড়াও, পল্লী সমাজ, স্বর্ণছড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার, দুপোহর, ভালোবাসি, ওকে, নাটোরের কথা, স্বদেশী কথা, গড়াই নদীর তীরে, জেলখানার চিঠি, স্বাধীনতা, আদাব, পথের পাঁচালী বই থেকে তোমাদের রয়েছে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত, ঠিক আছে। যে সহায়ক পাঠ আছে সেখান থেকে ভাষা চর্চা বই থেকে বাক্যের রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক পদের একাধিক, এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, ঠিক আছে, পত্র রচনা, এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। এবং সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের প্রথমে যে কোশ্চেন পেপার দেওয়া হবে সেখানে 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 6টি থাকবে এসএকিউ প্রশ্ন, আর 3 নম্বর মানের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 তারিখে 9 নম্বর, এবং একটি তোমাদের 4 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে পত্র রচনা থেকে, ঠিক আছে। এরকম ভাবে টোটাল 25 নম্বরের প্রশ্ন দেওয়া হবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এবং সময় থাকবে 50 মিনিট। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটা দেখে নিই, সেই সঙ্গে উত্তরগুলো দেখবো। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে, ঠিক আছে। তো চলো এই সমস্ত দেখো, এই প্রশ্নপত্রের প্রথমে কি রয়েছে দেখো, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো, প্রশ্নের মান 1 নম্বর করে সঠিক প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। 1 নম্বর দাগে কবিতায় উল্লিখিত নদীটি হলো ধারাসিঁড়ি, জলসিঁড়ি, জলপিঁড়ি, ধানসিঁড়ি, ঠিক আছে। তো এখানে আমরা সঠিক উত্তর কি হবে, জলসিঁড়ি, ঠিক আছে। কবিতায় উল্লিখিত নদীটির নাম হচ্ছে জলসিঁড়ি। 2 নম্বর হচ্ছে পল্লী সমাজ পাঠ্যাংশের আদর্শ চরিত্র হলো রমা, রমেশ, বেনিনা, গফর। তো পল্লী সমাজ পাঠ্যাংশের যে আদর্শ চরিত্র সেটা হচ্ছে রমেশ। 3 নম্বর দাগে হচ্ছে ক্রিয়াপদের মূলকে বলে ধাতু, সমাপিকা, অসমাপিকা না অব্যয়। তো ক্রিয়াপদের মূলকে বলা হয় ধাতু। 4 নম্বর হচ্ছে রামবাবু গ্রামের মাথা বাক্যে রেখাঙ্কিত শব্দটি কোন অর্থে প্রকাশ পেয়েছে, বুদ্ধি, মোড়ল, অঙ্গনা, দুশ্চিন্তা। সঠিক উত্তর হবে মোড়ল। পরের প্রশ্ন 5 নম্বর দাগে বাহ কি সুন্দর খেলা, এটি কোন ধরনের বাক্য, অনঙ্গা সূচক, নির্দেশক, আবেগ সূচক না প্রশ্নবোধক। এটি হচ্ছে একটি আবেগ সূচক বাক্য। 6 নম্বর হচ্ছে সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী, বাক্যটি সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য না কোনোটি নয়। এটা হচ্ছে একটি জটিল যৌগিক বাক্য। এরপর 2 নম্বর দাগে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 6 নম্বর এখানে দেওয়া আছে। 1 নম্বর দাগে পল্লী সমাজ গদ্যাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। উত্তর লিখবে পল্লী সমাজ গদ্যাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর কে কোথায় নিরাপদে ঘুমিয়ে থাকে, তো বৃক্ষ, শিশু, বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে। 3 নম্বর হচ্ছে আমাদের বিশ্রাম নেই রে, কাদের বিশ্রাম নেই, তো হাওয়াদের কোনো বিশ্রাম নেই। 4 নম্বর হচ্ছে অতিথিদের সঙ্গে মেয়েলি গল্পের মাঝে কে কে জলখাবার নিয়ে এসেছিল। উত্তর হবে অতিথিদের সামনে মেয়েলি গল্পের মাঝে জলখাবার নিয়ে এসেছিল বুকু ও তার সেজ খুড়িমা। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর নীলু অপুকে কি দেখতে নিয়ে গিয়েছিল, তো নীলু অপুকে পাখির ছানা দেখতে নিয়ে গিয়েছিল। এরপর 6 নম্বর হচ্ছে হরিহর ছেলেকে নিয়ে কদিন পর ফিরে আসেন। উত্তর লিখবে হরিহর ছেলেকে নিয়ে 2 দিন পর ফিরে আসেন। এরপর 7 নম্বর অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিলেন, তো অপু কড়ি খেলতে জেলে পাড়ায় গিয়েছিলেন। 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। 1 নম্বর দাগে সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা এ কথা বলেছেন, তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন, ঠিক আছে। তো এই কথাটা কারা বলেছিল না, আশাপূর্ণা দেবী রচিত। কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটি বুকুদের বাড়িতে উত্তরপাড়া থেকে বেড়াতে আসা কুকুর মায়ের পাতানো ছেনু মাসি ও বেনু মাসি বলেছেন, ঠিক আছে। এবার তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন, না শারীরিকভাবে খুব মোটাসোটা ও বা ভারী ধরনের হওয়ায় সিঁড়ি ভেঙে ওপরে ওঠা তাদের পক্ষে খুব কষ্টসাধ্য, ঠিক আছে। তাছাড়া তারা অনেক পথ কষ্ট করে এসেছেন, বিশেষ করে দু তিনবার বাস বদল করে শেষে রিক্সা করে তারা এখানে এসে পৌঁছেছেন, ফলে তারা খুবই পরিশ্রান্ত, এ কারণে তারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবেন না, ঠিক আছে। 2 নম্বর জায়গা দেখো 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন। উত্তর লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পে গ্রামের 100 বিঘা জমির মাঠটা
চাষিদের একমাত্র ভরসা, সেই কারণ সেই মাঠেই সকলের কিছুটা করে জমি রয়েছে। এবারে দুদিনের অবিরাম বৃষ্টিতে সেই মাঠ ডুবে গিয়ে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। মাঠের পূর্বধারে খুব বড় সরকারি বাঁধ, পশ্চিম ও উত্তর প্রান্তে উঁচু গ্রাম, কেবল নিচু দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল ও মুখার্জিদের। ঠিক আছে, চাষিরা জমিদার বেনি ঘোষালের কাছে গিয়ে বাঁধ কেটে জল বের করার আবেদন জানায়, কিন্তু বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে বেনি তাদের কথা কর্ণপাত না করে তাড়িয়ে দিয়েছে। চাষিরা তখন এই সমস্যার সমাধানের জন্য রমেশের কাছে এসে কেটে পড়লো। ঠিক আছে, এরপর দেখো আর 4 নম্বর দেখে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে এখান থেকেও। প্রশ্নের মান 3 নম্বর। তার একে দেওয়া হচ্ছে কে দিয়ে ভাসি দিয়েছে আকাশের জলে। কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? তো উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। পাড়াগাঁয়ের দ্বিপ্রহরের প্রকৃতির যে রূপচিত্র কবির স্বপ্নের চোখে ধরা পড়েছে তা এক বেদনাময় বিষণ্ণ প্রকৃতির চিত্র, যদিও সেই বিষণ্ণ প্রকৃতির চিত্রকে কবি ভালোবাসেন। রৌদ্রে তাপে প্রাণহীন শুকনো পাতা, নুয়ে পড়া ছন্দহীন বুনো চালতা গাছের ডাল, এই সব কিছুর মধ্যে যেন একটা বেদনা প্রকাশ পায়। জলসিঁড়ি নদীতে জীর্ণ ফোকরা একটি নৌকাকে হিজল গাছে বেঁধে রেখেছে কেউ, কোথাও সেই নৌকার মালিকের দেখা নেই। মালিকের নৌকাটি ভাসছে নদীর জলে। দুপুরের রৌদ্রে যেন বেদনার এরকমই গন্ধ মিশে আছে, তাই আকাশের নিচে সেই বিষণ্ণ প্রকৃতি যেন কেঁদে বেড়াচ্ছে। তাহলে 2 নম্বর হচ্ছে কুটির খানিরে লতাপাতা ফুল মায়াই রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন? কবি জসীমউদ্দীন গড়াই নদীর তীরে থাকা একখানি কুটিরের কথা বলেছেন। পল্লী গ্রামের কুটির কখনো কেবলমাত্র একটা ঘর এমন নয়, কুটিরের আশেপাশে থাকে গাছপালা, লতাপাতা, ফুল ফলের গাছ। সেই সব গাছ সাধারণত কুটিরে বসবাসকারী মানুষেরাই রোপণ করে। কুটিরে যেন তাদের মায়া ছড়িয়ে থাকে। আসলে লতাপাতা ফুল ফলে কুটিরটিকে এমনভাবে ঘিরে রয়েছে তা দেখে মনে হয়েছে প্রকৃতি যেন পরম স্নেহের বন্ধনে বেঁধে কুটিরটিকে রক্ষা করে চলেছেন। একথা বোঝাতেই কবি কুটিরটিকে লতাপাতা ফুলের মায়ায় ঘেরা বলেছেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন 5 নম্বর দেখে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে এখান থেকেও। প্রশ্নের মান 3 নম্বর। 5-এর একে দেওয়া আছে অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে লেখন। তো নীলমণি রায়ের বাড়ির জঙ্গলে অপু দুর্গা চড়ুই ভাতির আয়োজন করেন। দুর্গা নিজের হাতে জঙ্গল সাফ করে অপু দালানের জন্য শুকনো লতাপাতা কুড়িয়ে আনে। সর্বজয়াকে না জানিয়ে তারা ভাড়ার থেকে চাল তেল নিয়ে আসেন। তারপর ছোট ছোট মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়। অপুর ডাকে বিন্নিও তাদের সঙ্গে যোগ দেয় এবং সে কাঠ আর জল নিয়ে আসে। রান্নার দায়িত্ব নেয় অপু। চড়ুই ভাতিতে সেদিন তারা কলা পাতায় ভাত, মেটে আলু সেদ্ধ ও বেগুন ভাজা খায়। এর সঙ্গে 5-এর 2 নম্বর জায়গায় বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস কেন? তোমরা উত্তর লিখছে বাঁকা কঞ্চি অপুর কাছে অনেক মূল্যবান এক অদ্ভুত জিনিস, যা সহজে খুঁজে পাওয়া যায় না। অনেক খুঁজে বন জঙ্গলের ভিতরে একটা শুকনো, গোড়ার দিক মোটা, আগার দিক সরু, এমন হালকা ও বাঁকা কঞ্চি অপুর জোগাড় করে আনেন। তা দিয়ে অপু যুদ্ধ খেলা করেন। এই অদ্ভুত সামান্য উপকরণটি দিয়ে সে মহাভারতে শোনা যুদ্ধ খেলার কল্পনায় মেতে থাকত। একা নির্জন জায়গায়, কখনো বাঁশবাগানের পথে, কখনো নদীর ধারে নিজের মনে কথা বলতে সে ঘুরে বেড়াত। এই আনন্দ কেবল অপুই বোঝে, অন্য কেউ বোঝে না। সে সেই বাঁকা কঞ্চি নিয়ে কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো বা মহাভারতের অর্জুন সেদিন আপন মনে খেলে। সব শিশুই সামান্য উপকরণ নিয়ে খেলার চেষ্টা করে। এই তুচ্ছ উপকরণও শিশু মনে অমূল্য বলে মনে হয়। কঞ্চিটিকে অপু তরবারি মনে করে রামায়ণ মহাভারতের কল্প জগতে মানুষ ভ্রমণ করে বেড়াত। তাই এই সামান্য উপকরণ তার মনে অদ্ভুত আনন্দ দিত। ঠিক আছে, এরপর 6 নম্বর জায়গায় দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। 6-এর একে দেওয়া আছে বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখন।
তো প্রথমে আমরা লিখছি সম্পাদক সমীপ বসু, ঠিক আছে। এখানে একটা পত্রিকার নাম লিখে আমরা যেমন এখানে লিখেছি আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে। তারপর এই পত্রিকাটার ঠিকানা এখানে লিখতে হবে 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7000001। তারপর এখানে তারিখ লিখবে, যেদিনকে লিখবে সেদিনকার তারিখ এখানে দেবে, ঠিক আছে। এরপর বিষয় হচ্ছে কিনা বিদ্যালয়ের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন চলা বন্ধ হোক, ঠিক আছে। আমি নদিয়া জেলার, ঠিক আছে, নিজের স্কুলের নামটা এখানে লিখবে, ঠিক আছে। এই স্কুলের একজন ছাত্র। ইদানিং আমাদের স্কুলের সামনে যানবাহন চলাচলের মাত্রা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। চালকরা অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, রাস্তায় গাড়ি চালাচ্ছে। এতে স্কুলের ছাত্রছাত্রীরা সবসময় সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্কুলের সামনে এভাবে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চালানো একটি অমার্জনীয় অপরাধ। আমরা ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলেই এ বিষয়ে যানবাহন চালকদের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যেও একটু সচেতনতা গড়ে তোলাও জরুরি। আপনাদের সাহায্য ছাড়া এই সচেতনতা গড়ে তোলা অসম্ভব, ঠিক আছে। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্রিকাটি প্রকাশ করে আমাকে বাধিত করিবেন। নমস্কারান্তে নিজের নামটা এখানে লিখবে, তোমরা নিজের ঠিকানা এখানে লিখবে, ঠিক আছে। ওকে, তো এর সঙ্গে আরেকটি তোমাদের পত্র দেওয়া হয়েছে, দেখো 6-2 নম্বর দাগে, তোমার এলাকায় রাস্তায় বর্ষাকালে জল জমে যায়, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখো, ঠিক আছে। তো প্রথমে সম্পাদক সমীপ বসু, এখানে একটা পত্রিকার নাম আমরা লিখলাম এই সময়, ঠিক আছে। তারপরে এই পত্রিকার ঠিকানা লিখবে ডায়মন্ড প্রেস্টিজ 41/A 10ম তল, কলকাতা 700017। এখানে লিখবে তারিখ, ঠিক আছে। তারপর বিষয় হচ্ছে কি বর্ষাকালে রাস্তায় জমে থাকা জল নিকাশের ব্যবস্থা করা হোক, ঠিক আছে। সবিনয় নিবেদন, আমি নদিয়া জেলার নাকাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা। এখানে নিজের তোমরা এলাকার নাম লিখবে, ঠিক আছে। বর্ষার শুরুতেই নাকাল অবস্থা আমাদের গ্রামের, কয়েকদিনের বৃষ্টিতেই সারা গ্রামের রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। প্রাথমিক স্কুলের সামনে 1 হাঁটু জল জমে যায়। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় গ্রামের মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধা হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে এ ব্যাপারে কোনো রকম সুব্যবস্থা করা হয়নি। তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির সংবাদপত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয়, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে, ঠিক আছে। নমস্কারান্তে নিজের নাম এবং ঠিকানাটা এখানে লিখবে। ওকে, এভাবে তোমরা এই পত্রটিকে লিখবে। তো দেখো, এটা ছিল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা বিষয়ের। আমরা এখানে সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।